দর্শক, অমর একুশে বইমেলার ষষ্ঠ দিন আজ বেলা ৩টা থেকে মেলা শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী পার্থ সঞ্জয় রয়েছে মেলা প্রাঙ্গণে, সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাবেন। আমরা রয়েছি অমর একুশে বইমেলার ষষ্ঠ দিনে। এক তৃতীয়াংশ সময় পার করতে চলেছে অমর একুশে বইমেলা এবং মেলার দ্বার খুলেছে বেলা ২টোয় এবং বিরতি ছাড়াই চলবে রাত ৯টা পর্যন্ত। এবং ষষ্ঠ দিনে মেলায় নতুন বই এসেছে ৬৫টি। এই ৬ দিনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বই আজই এলো এবং এই ষষ্ঠ দিনের ৬৫টি সহ মেলায় ৬ দিনে, বলা যায় ৫ দিনে, কারণ প্রথম দিনের অমর একুশে বইমেলা যে তথ্য কেন্দ্র সেখানে কোনো বই জমা হয়নি, তাই সেই দিনটিকে বাদ রাখতেই হচ্ছে এবং বাকি ৫ দিনে বই এসেছে ২০১টি। তো এই আয়োজনটিতে, ৭১-এর প্রতিদিনের এই আয়োজনটিতে আমরা আসলে বইয়ের কথা জানাই, প্রকাশকের কথা জানাই, লেখকের কথা জানাই পাঠকের কথা। এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা যে প্রকাশনা প্রতিষ্ঠানে রয়েছি, এটি সোহরাওয়ার্দী প্রাঙ্গণে, এবং সেখানে বিকেল গড়িয়েছে এবং পাঠকরা আছেন এবং সেই পাঠকদের মধ্যে যেমন আছেন মধ্যবয়সী পাঠক, তেমনি আছেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা আছেন এবং এই রোজার বা এই সংযমের মাসে তারা হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা শেষ করে এসেছে। তোমাদের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আমি জানতে চাই তোমরা সবাই নটরডেমিয়ান। আচ্ছা, কলেজ শেষ করে আসলাম? হ্যাঁ, কলেজ ল্যাব ছিল, তো আমরা এটা শেষ করে আসলাম। আর টান কাজ করে নাকি? অবশ্যই, প্রতি বছরই আমি বইমেলায় আসি। তো এবছর যেহেতু ফেব্রুয়ারি শুরু হয়নি, ফেব্রুয়ারি ২৬ তারিখ, তো আমি ভাবতেছিলাম যে আসবো, কিন্তু তো শুরু হয়নি দেখে আসতে পারিনি। তো এই কয়দিন ২৬ তারিখ থেকে আমি শুনেছি যে সবগুলো স্টল তৈরি হয়নি, তাই আজকে যে ল্যাবের পরে, যেহেতু আমাদের এখন রোজার সময় 12টায় ছুটি হয়ে যায়, তো ল্যাবের পরে আজকে যেহেতু ৩টার পর ছুটি হয়েছে, তো আমরা বসলাম এসে একটু ঘুরে যাই বইমেলায়। কি ধরনের বইয়ের তো আগ্রহ তোমাদের? আমার সায়েন্স ফিকশন আছে, তারপর সায়েন্সের বই আছে এবং আমি উপন্যাস পড়তে পছন্দ করি। উপন্যাস তুমি আলাদা আছো, একটু জানতে চাই তোমার কি ধরনের বই পছন্দ? আমি মূলত উপন্যাসের বইগুলো পছন্দ করি এবং সায়েন্স ফিকশনই পছন্দ করি। তালিকায় কারা কারা আছে? তালিকায় আপাতত দেখতেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো দুটো উপন্যাসের নাম শুনতে পারি? কি আছে রে? আচ্ছা, অরণ্য। কিন্তু তুমি তো জানো পথের পাঁচালী বিভূতিভূষণের, ঠিক আছে, এছাড়াও আরো অনেক বিভূতিভূষণের অনেক, তিনি প্রকৃতির পাঠটা দিতে পারেন। তোমরা ঠিক আছে, তোমরা বই দেখো, আমরা দর্শক দেখতে পাচ্ছি, তা শিক্ষার্থীরা এসেছেন, কিন্তু এখানে বইয়ের ছবি আমরা অনেক দেখতে পাচ্ছি। মেলায় ৬ দিনে যে নতুন বইগুলো এসেছে তাদের কিছু কিছু হয়তো মেলায় এসেছে, সময় আছে, গড়াচ্ছে সময় যত তত মেলায় বই আসবে। কথা বলতে চাই একজন লেখকের সঙ্গে, আমাদের সঙ্গে একজন লেখক আছেন এবং তিনি একই সঙ্গে পর্যটক, এবং পর্যটক যেই তিনি যে পেশাটিতে নিজেকে বিচরণ করেন, যেই তার ইচ্ছে ঘুরি পর্যটন, সেটাকে নিয়ে পুঁজি করেই তিনি বই লিখেছেন এবং দুটো বই এসেছে। আমাদের সঙ্গে আছে মহুয়া রৌফ। মহুয়ার দুটো বই প্রথমা থেকে প্রকাশিত হয়েছে। একটি লাতিনের নাটাই, লাতিন শব্দটির সাথেই আসলে চে গুয়েভারা ছবিটা ভাষা পাচ্ছে। একই সঙ্গে দক্ষিণ দুয়ার খোলা। মহুয়া রৌফ অ্যান্টার্কটিকা অভিযাত্রা করেছেন, তিনি আর্জেন্টিনা থেকে অ্যান্টার্কটিকা গিয়েছিলেন যতটুকু জানি, এবং সেটি আসলে সেই রোমাঞ্চময় ভ্রমণ কাহিনী তিনি পাতায় পাতায় লিখেছেন। মহুয়া, আমরা বই দুটো আপনার হাতেই থাকুক, আমরা জানতে চাই আপনার শখ আছে যে আপনি তো পর্যটনকে পুঁজি করেছেন এবং পর্যটক হয়ে হয়ে লেখক সত্তা বেরিয়ে এসেছে এবং আপনি অনন্য সাহিত্য পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, আপনি একেবারে ঠিকই বলেছেন যে একসময় ভ্রমণের নেশা তৈরি হলো, তারপর মনে হলো এই যে আমার সুদূরে যাওয়া, এই যে রবীন্দ্রনাথ যেমনটা বলেছেন সুদূরের পিয়াসী, এরকম সুদূরের পিয়াসী হওয়ার একটি মনোবাসনা তৈরি হওয়া আমার মধ্যে, এটিকে কিভাবে গদ্যে রূপ দেওয়া যায়, এটিকে কিভাবে ছাপা কাগজে রূপ দেওয়া যায়। এবং এই রূপ দেওয়ার অর্থ হলো যে আমার গল্পগুলো যদি বাঁচিয়ে রাখা যায়, যদি ছড়িয়ে দেয়া যায়, এরকম একটি ইচ্ছে থেকে আসলে ভ্রমণ করতে করতে একদিকে ভূপর্যটক, আরেকদিকে লেখক হয়ে ওঠা। এবং সেখানে আপনি যেই অ্যান্টার্কটিকা, আসলে বাংলাদেশের কোনো পুরুষও, আমি যদি বলি
যায়নি, কিন্তু আমি যদি জেন্ডারটাকে ঠিক ওভাবে না নিয়েও যদি প্রশ্ন করতে চাই, সাহসটা কিভাবে করলেন? সাহস করেছি আমাদের ইনামাল হক বলে একজন আছেন, উনি বহু আগে গেছেন, এই তথ্যটি পরে জেনেছি। তো একটা হয়েছে কি, ওই যে বললাম খুব সুদূরে যাওয়া, অপ্রচলিত গল্প মানুষকে বলার, অপ্রচলিত বিষয় দেখার, যেই গল্পগুলো, যে ভৌগোলিক অংশগুলো মানুষ কম দেখেছে, কম জেনেছে, এই সুদূরে যাওয়ার, সুদূরে দেখার একটি রুচি আমার কিশোর বয়সে তৈরি হয়েছিল। যদি বলেন কিভাবে, মানে আমার পরিবারে একটি পাঠাগার ছিল, সেখানে যে বইপত্রগুলো ছিল, সেখানে এই যে বললেন পাবলো নেরুদার কথা বললেন, এই যে চে গেভারার কথা বললেন, তাদের কিশোর জীবনে পড়েছি, প্রভাবিত হয়েছি। এবং এই যে ভৌগোলিক বিষয় আছে পৃথিবীর একেবারে দক্ষিণে, যে কথাটি বলছেন অ্যান্টার্কটিকা, এই বিষয়গুলো আবার এর সাথে পরিচিত হয়েছে আমার পেশাগত জীবনে। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতাম আমি উন্নয়ন সংস্থায় দীর্ঘ সময়। সেই সময় আমাকে বরফ গলে যাওয়া, উষ্ণায়ন, এই বিষয়গুলো নিয়ে পড়তে হয়েছে। একে তো আমার কিশোরী মনে অজানাকে জানার একটি নেশা আমার সেই কিশোর বয়সে, আর পরিণত বয়সে পেশাগত জীবনের ভেতর দিয়ে পৃথিবীর নানা ভৌগোলিক প্রান্তের নানা বিষয়, কিংবা সেখানকার নানা কি বলবো, নানা হানিকর কিছু, এই যে নথিপত্রগুলো পড়ে পড়ে কি বলবো, যে একটা রুচি তৈরি হওয়া, একটা চর্চা তৈরি হওয়া, তারপর সেগুলো আবার কিভাবে মানুষকে জানানো যায়, সেগুলো কিভাবে ছাপা কাগজে নিয়ে আসা যায়, ছাপা অক্ষরে নিয়ে যায়, এত অনেকগুলো অনুষঙ্গ আসলে কাজ করেছে, ভিড় করেছে আমার মনোজগতে, যার কারণে আসলে আজকের এই অবস্থান। একটা তো হচ্ছে খুব দুর্দমনীয় ইচ্ছা, আরেকটা হচ্ছে রুচির কথা বলছিলেন, কিন্তু সেই রুচিতে আপনি কিউবার পথে পথে হাঁটেন, আপনি ওগো বিদেশিনীর কাছে যান। ঠিক বলেছেন। আমি সেই আর্জেন্টিনার যে আমরা জানি রবীন্দ্রনাথ অতিথি হয়েছিলেন, ভিক্টোরিয়া ওকাম্পুর অতিথি হয়েছিলেন, সেটি 100 বছর আগে। সেই বাড়িটি আমার কাছে খুব ইচ্ছে হলো, আমাদের রবীন্দ্রনাথ গেছেন 100 বছর আগে, ওকাম্পুর অতিথি হয়েছেন, সেখানে যদি একটু যাওয়া যায়, এবং আশ্চর্য হবেন, সেখানে একটি রাস্তা আছে আমাদের রবি ঠাকুরের নামে, হ্যাঁ, সেটি যদি দেখা যায়, ওই যে আবার সেই ওকাম্পুর কথা আমি কিশোর বয়সে পড়েছি। রবীন্দ্রনাথ তো পড়েইছি, আমাদের পড়তে হয়, রবীন্দ্রনাথকে সাথে নিয়ে আমাদের চলতে হয়, আমাদের বেড়ে উঠতে হয়, আমাদের যে আকাশ রচিত হয় বা আমরা যে একটা আকাশ বানাই জীবনের, সেখানে রবীন্দ্রনাথকে রাখতে হয় আসলে, তা না হলে খুব ফিকে হয়ে যায় সেটি। তো সবকিছু মিলিয়ে যেটি হয়েছে, পরিণত বয়সে আমার কাছে মনে হয়েছে, ওই যে কিশোর বয়সে ওকাম্পুর কথা পড়েছি, রবীন্দ্রনাথ গেছেন ওগো বিদেশিনী, এই গানটি কিন্তু তিনি আসলে ওকাম্পুকে নিয়ে লিখেননি, তিনি এটি শিলাইদহে লিখেছেন। কিন্তু ওকাম্পুর সাথে যখন তার দেখা হয়, তিনি সেটি অনুবাদ করে, ইংরেজিতে অনুবাদ করে ওকাম্পুকে দিয়েছিলেন। আমরা অনেকে ভুল করি হয়তো, বা যে ওকাম্পুকে নিয়েই বোধহয় তিনি এটি লিখেছেন। এই যে আমার কিশোর বয়সের একটি বড় প্রভাব আসলে এই পরিণত বয়সে আমার ভ্রমণ লেখালেখিতে পড়েছে বলে আমার মনে হয়। এবং মানুষের বেড়ে ওঠা, আমার মনে হয় মানুষ কিভাবে বেড়ে উঠছে, হ্যাঁ, মানুষের এই বেড়ে ওঠাটা তার বাকি জীবনকে আসলে একরকম প্রভাবিত করে, মুড়িয়ে রাখে একেবারে, হ্যাঁ, এই মুড়িয়ে, এই যে একটা ওম দেয়া, যেটা, হ্যাঁ, এই ওম, এই পরশ, এই মুড়িয়ে রাখা, এটি আপনাকে শেষ পর্যন্ত আপনার পরিণত বয়সে আপনি কিভাবে পেখম মেলছেন, আপনি কিভাবে আপনার কাজের শাখা প্রশাখা বিস্তৃত করছেন, এটি আসলে আমার মনে হয় যে এখানে একটি বড় প্রভাব পড়ে। মহুয়া, খুব জানতে ইচ্ছে করে, আপনি যেই ইচ্ছার কথা বলছেন, যে ওমের কথা বলছেন, যে উষ্ণতার কথা বলছেন, যেটি আপনি তাড়িয়ে তাড়িয়ে অনুভব করেন সেটি, এবং দুই মলাটে লিখে রাখেন, সেটার আসলে যেই স্বীকৃতি তো একটি আছেই, কিন্তু পাঠকের সাড়া, পাঠক আসলে এর পেছনে কতটা দৌড়ায়, এই সময়ের পাঠক? এই সময়ে জাতিগতভাবেই আমাদের আসলে পাঠক সবসময়ই খানিকটা কম ছিল, এই সময়ে আরও খানিকটা কম দেখতে পাচ্ছি। তবে বই দুটোকে পাঠক নিয়েছে ইতিবাচকভাবে নিয়েছে, নানাভাবে এটিকে আমাকে জানানোর চেষ্টা করেছে, নানান গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করেছে, কিন্তু সার্বিকভাবে কিন্তু আমাদের পাঠক কম। এবং ইদানিংকালে সার্বিকভাবে সেই পাঠক কম থেকে আমার মনে হয় আরও বোধহয় খানিকটা বোধহয় একটু আরেকটু কমের দিকে যাচ্ছে, এরকম মনে হয়। আমার মনে হয় বই পড়াটা একটা জোয়ারের মতো। কিন্তু মহুয়া আসলে ঠিক জায়গাতেই আলো ফেলেছে, যে রুচির যে দুর্দমনী ইচ্ছা, সেগুলো আসলে কমছে, সমাজ থেকে কিছু কিছু অন্য বিষয় এসে সেটিকে আসলে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমরা তো এই জায়গাটিতে থাকতে চাই, এবং এই মেলা, এই প্রাণের মেলা, এই সোহরাওয়ার্দী উদ্যান, এখানে বইয়ের গন্ধ, সেটাই তো নিতে চাই। নিশ্চয়ই এই উষ্ণতার সঙ্গে আমরা থাকবো, এই ওমের সঙ্গে থাকবো, এবং আবারও হাজির হব আগামী দিন।